সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন এলাকায়। এখানে এসে দেখতে পেলাম যে মৈশন রিসোর্ট নামে একটি বিশাল নান্দনিক পরিবেশ, সেই পরিবেশে ঘেরা একটি রিসোর্ট। সেই রিসোর্টে আমরা ঢুকতেই আমাদের চোখ চরক গাছ একেবারেই। আরো আমাদের ভাগ্যের বিষয় হচ্ছে যে আজকের এই রিসোর্টের যিনি প্রোভাইডার বা মালিক, ওনার সাথে আমাদের ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে। ওনার সাথে যদিও আমাদের পরিচয় নেই, আজকে ওনার সাথে আমরা পরিচিত হব। এবং এই রিসোর্টটা ঢাকার বাইরে উনি করার পরিকল্পনা কেন নিলেন, বা কেনই বা এরকম একটি পরিবেশ তৈরি করলেন, এই বিষয়ে ওনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। এবং এর আগে আমরা জানতে চাচ্ছি যে আজকে তো পবিত্র ঈদ উল আজহা, সেই ঈদ উল আজহাকে কেন্দ্র করে আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা সেই সুবাদে ওনাকে ওনার সাক্ষাৎ পেয়েছি। চলুন যাই, ওনার সাথে একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম। ভালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সুন্দর যে এসছেন এখানে আজকে ঈদের দিনে, আমি এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আমি গতকালকে এখানে এসছি। আমার নিজস্ব গ্রামের বাড়ি খুব কাছে, আপনারা হয়তো জানেন। আমাদের গ্রামের নাম হলো শালুয়াটেকি টোকে। আমি এই অঞ্চলেরই আপনাদের সন্তান। আমি আর্মিতে জয়েন করেছিলাম 1968 সালে, এবং 1970 সালে আমি কমিশন প্রাপ্ত হই। আমার বর্তমান বয়স 75-এর উপরে। আলহামদুলিল্লাহ যে ভালো আছি, আল্লাহর হাজার শুকরিয়া। তো আমি এসেছিলাম এখানে। আমরা যে এই রিসর্ট বলছেন আপনি, এটা তো অ্যাকচুয়ালি এত বড় রিসর্ট না। এখানে আমরা যেটা করেছি সেটা একটা আমাদের এটা অ্যাকচুয়ালি বন্ধু বান্ধব ফ্রেন্ডদের জন্য করেছি। এটা এখনো আমরা কমার্শিয়াল করি নাই কখনো। এখানে এসেছিলাম, আমাদের যারা এখানে আছে প্রায় 30-35 জন আমাদের এখানে কাজ করে। প্রত্যেক বছরই তারা ঈদের সময় অনেক কাজ করে, কিন্তু কখনো আমাদেরকে পান না, কারণ আমরা ব্যস্ত থাকি। এবার আমি ইচ্ছা করেই এখানে এসেছি তাদের সাথে ঈদের 1-2 দিন কাটাবার জন্য। এর মধ্যে আপনারা এসে উপস্থিত হয়েছেন, আপনার মেয়ে আসছে, ছেলে আসছে। আমি ওনার ছেলে এবং মেয়ে আসছে, ওদের দেখে খুব ভালো লাগলো। তো আমি আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের এখানে এসছেন, আমরা খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার নাম হলো শরীফ আজিজ, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ। আমি প্রায় 30 বছর চাকরি করেছি। বর্তমানে আমাদের একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানি আছে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, এটার নাম হলো এলিট ফোর্স। বাংলাদেশে এটা সর্ববৃহৎ কোম্পানি। আমরা প্রায় 23,000 লোকের কর্মসংস্থান করেছি এখানে। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স অনেক প্রাক্তন সদস্যরা এখানে জয়েন করেছে। প্লাস বাংলাদেশের যে বর্তমান একটা ভীষণ রকমের একটা প্রবলেম, সেটা হলো আমাদের পপুলেশন। আমাদের পপুলেশন বর্তমানে 20 কোটির মতো। তো সেই জায়গায় যে আমরা একটা প্রাইভেট সিকিউরিটি সংস্থা, এটা আপনার নাম শুনেছেন কিনা, আমরা পুলিশের সহায়ক ভূমিকা পালন করি। বর্তমানে পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স মিলে প্রায় 8 লক্ষ লোকের কর্মসংস্থান সরকারিভাবে সরকার করেছে। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমরা প্রাইভেট সিকিউরিটিতে সারা বাংলাদেশে 800 সিকিউরিটি কোম্পানি আমরা মিলে 12 লক্ষ লোকের কর্মসংস্থান করেছি। এটা বিরাট ব্যাপার, 12 লক্ষ লোকের কর্মসংস্থান করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা দূতাবাস, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, স্কুল, কলেজ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এমন কোনো জায়গা নাই, ব্যাংক, তারপর পাওয়ার প্ল্যান্ট, এমন কোনো জায়গা নাই যে আপনারা আমাদের দেখতে পারবেন না। তবে আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের প্রাইভেট সিকিউরিটি কোম্পানি যতটুকু উন্নত হওয়ার কথা ছিল পৃথিবীর তুলনায়, ততটুকু উন্নত না। এটার প্রধান কারণ হলো আমরা যে কাজগুলো করছি এখানে, যাদের মাধ্যমে এই কাজগুলো করাবো তারা এই কাজগুলো করতে আসতে চায় না, যেহেতু আমাদের বেতন কম। যেরকম একটা পুলিশ 40,000 টাকা পায়, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এখনো বাংলাদেশে অনেক ব্যাংক আছে আমাদেরকে 7,000 থেকে 8,000 টাকা দেয় একটা মাসের জন্য। এটা মানে শুনতেও খারাপ লাগে, আশ্চর্য হয়ে যায় আমরা যে কেন তাদেরকে আমরা এত ভালো সার্ভিস দিচ্ছি। আপনারা চিন্তা করতে পারবেন না, 25,000 এটিএম, আপনাদের সবার এটিএম কার্ড আছে, আমরা 25,000 এটিএম
পাহারা দেই দেশে। আমরা ডেইলি 15 থেকে 20 হাজার কোটি টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, প্রায় 25টা ভালো ভালো কোম্পানি, যে সিকিউরিটি কোম্পানি। বিশাল ব্যাপার, কিন্তু আপনারা চিন্তা করতে পারবেন না। 12 লক্ষ লোকের কর্মসংস্থান করা হয়েছে। তো এটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল বাংলাদেশে, ততটুকু ভালো এটা হতে পারে নাই, যেহেতু সরকার খুব একটা নজর দেয় নাই এটাতে। এরকম আমাদেরকে প্রাইভেট সেক্টরে সবাই বিশ্বাস করে, কিন্তু পুলিশ আনসারকে যতটুকু মানুষ বিশ্বাস করে তার থেকেও বেশি মানুষ আমাদেরকে বিশ্বাস করে। নাহলে আমেরিকান এমবেসি, বাংলাদেশে প্রায় 50টা এমবেসি আছে, সব এমবেসিতে আমাদের গার্ড আছে। তো আমরা একটা বৃহৎ বড় কাজ করতেছি বর্তমানে। আর এই রিসর্ট সম্বন্ধে আপনি যেটা বললেন, এখানে আমরা খুব খুব ছোটভাবে শুরু করেছিলাম। আমাদের এই যে আপনাদের কাছে মনে হবে আমরা বিশাল প্ল্যানিং করেছি, প্ল্যানিং না, এটা আমি সবাইকে বলি, এটা আল্লাহর রহমত যে আমরা আপনাদের এই অঞ্চলের লোকদের সহায়তা পেয়েছি অনেক। আমরা আজকে যে প্রায় এখানে 20, 25, 30 বিঘা জমি আমাদের হয়েছে, প্রথমে আমাদের ছিল মাত্র 5 বিঘা। পরে এই অঞ্চলের লোকেরা আমাদেরকে অনেক সাহায্য সহায়তা করেছে, ছোট ছোট জমি আমরা আশেপাশে কিনেছি। তো তবে এখনো আমাদের কোনো মাস্টার প্ল্যান বলতে কিছু নাই, কিন্তু যেই আসে আমরা যেভাবে আমরা এটাকে সুন্দর করে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন, ইমানের একটা অঙ্গ, এটা আমরা একটা খুব ভালো মতো বিশ্বাস করি। বিশেষ করে আমরা যারা আর্মিতে ছিলাম, আমাদের কিন্তু দেখবেন অন্যান্য সংস্থা থেকে আমরা অনেক বেশি ভিন্ন। আপনি নিজেই দেখতে পারেন কত সুন্দর, একটা পাতাও পড়ে থাকবে না এখানে। প্রত্যেক দিনই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্যারেড হয়। তো যাই হোক, আমরা আল্লাহর হাজার শুকরিয়া যে আমরা মোটামুটি ভালো আছি, ঠিকই আছে। তবে আপনাদের সাথে প্রথমে যেটা আলাপ করতেছিলাম, দেশ সম্বন্ধে আমরা খুব চিন্তিত। আমরা এই দেশে চাচ্ছি সবাই মিলেমিশে কাজ করুক, কিন্তু প্রত্যেক দিনই যে ধরনের খবর পাই, কেউ একজনের সাথে আরেকজন মিলতে পারছে না। এই যে একটা বড় রকমের চেঞ্জ হয়েছে এই দেশে, তারপরে পলিটিক্যাল পার্টি যেগুলি আছে তারা আমরা ভাবছিলাম যে তারা সব একসাথে মিলে একটা নির্দিষ্টভাবে কাজ করবে। তো সেটা অনেক চেষ্টা চলতেছে। আশা করি আমাদের মানুষ, বিশেষ করে যারা আমাদের দেশ চালায়, তাই এরা পলিটিশিয়ানরা দেশ চালায়, কিন্তু বুঝতে হবে ওনাদের সুমতি হয়, ওনারা যেন পৃথিবীর দিকে তাকায়। বড় বড় দেশ যেরকম জার্মানি, জাপান, চিন্তা করতে হবে আপনাদের ওই সব দেশ সম্বন্ধে। এই দুইটা দেশ আপনার দ্বিতীয় মহাযুদ্ধের পরে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু আজকে যার ইকোনমিক পাওয়ার, জার্মানির কথা শুনলে মানুষ চিন্তা করে, ও মাই গড, অদ্ভুত। তার ওয়েস্টার্ন ইউরোপ, জাপান, চিন্তা করে দেখেন তারা হলো, ওদেরকে মানদণ্ড হিসাবে নেওয়া হয়। তো আমরা ওইসব দেশের দিকে তাকায় কিন্তু আমরা অনেক কিছু শেখা উচিত আমাদের। কিন্তু আমরা অনেক সময় শুনি, আমাদেরকে বলতে থাকে লোকজন, আমাদের লিডাররা, সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমরা বলে এত সুন্দর, এত ভালো, এত সুন্দর, এত ভালো হইলো। তো বাংলাদেশে গরিবের সংখ্যা অনেক বেশি। এই যে আমরা আসলাম আজকে ঢাকার থেকে, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয়েছে যে এই দেশের 90% লোক কষ্টে আছে। আর 10% আমার গাড়িতে একজন লোক ভদ্র ছিল, আমি ওনাকে বলতেছিলাম সেই 10% হইলো আমরা যারা সমস্ত কিছু এই দেশের খাচ্ছি, পড়ছি। আর 90% লোক যারা রাস্তায় হাঁটতেছে, তাদের চেহারা দেখেন, তাদের কাপড় দেখেন, কিচ্ছু দেখেন। তারপর গতকালকে একটা নিউজ পড়ছিলাম, ইউটিউবে নিউজ দেখছিলাম, যেটা দেখা ছিল প্রায় 500 মহিলা একটা ফ্যাক্টরির সামনে, 500 না কত, 50 না কত ভুলে যাচ্ছি, ওনারা সব দাঁড়িয়ে আছে, কত 3 মাস ধরে ওনারা বেতন পান নাই। তো গতকাল ছিল ঈদের আগের দিন, তো ওনারা ইন্টারভিউ দিচ্ছেন, বলতেছেন এখন আমাদেরকে 2000 করে দিবে টাকা, তাও দিচ্ছে না। তো এই জিনিসগুলি আমরা চাই যে মানুষ, আমাদের দেশের যারা লিডার, তারা যেন আপনার ইকোনমিক ফ্রন্ট, অর্থনৈতিক ফ্রন্টে বেশি ফাইট করে। খালি এমপি হইবার লাগে ফাইট, খালি নমিনেশনের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ। একবার এমপি হইলে আবার এমপি হইতে চায়, দেখি, ঠিক আছে না? কারণ এর মধ্যে পাওয়ার আছে, এই পাওয়ার থাকলে মজা আছে। তো আমাদের দেশের অবস্থা চিন্তা করতে হবে, দুইটা সেক্টরে আমরা সবকিছু আমাদের নির্ভরশীল বেশিরভাগে। একটা হইলো গার্মেন্টস, একটা হইলো আমরা যে বিদেশে জনবল পাঠাই,
এই দুইটার উপরে আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল। এই দুইটা যেন আমাদের ঠিক মতো থাকে, ইন্ডাস্ট্রিগুলো ঠিক মতো চলে। এই গরিব মানুষরা, এই মহিলাগুলা দেখতেছিলাম, ওরা কিন্তু ফ্যাকাশে চেহারা। একজন বলতেছিল আমার বেতন হলো 16,000, তার মধ্যে পাচ্ছি মাত্র 2,000। তো এইগুলা আবার বেশি আমরা যদি বলি তাহলে আবার মানুষ ভুল বোঝে আমাদেরকে। যে বলে ভাই নিজেরা তো ভালো আছো, খাইছো যাইছো, মানুষের জন্য এত চিন্তা করার লাভ নেই। কিন্তু সোশ্যাল ডিসব্যালেন্স যেটাকে বলে, যদি অসামঞ্জস্যতা চলে আসে, তাহলে এই গরিব লোকেরা কি করবে? তারা তো অসহায়। তারা কিন্তু মনে করেন এটাকে বলে রেভলিউশন, সিভিল ওয়ার। পৃথিবীতে অনেক জায়গায় সিভিল ওয়ার হয়েছে। যদি তার বাসায় খাওয়া না থাকে কি করবে সে? তার তার সমস্ত কিছু কম দরকার। এই কম দরকারটাও যদি আমরা যারা লিডার, যারা আমরা সরকার চালাবো, তাদের চিন্তা করতে হবে যে কিভাবে অর্থনৈতিক জিনিসটা যেন ঠিক থাকে, বাকি সবকিছু করা যাবে। তো ধন্যবাদ, আমি অনেক কিছু বলে ফেলেছি এগুলো। যাই হোক, যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে হঠাৎ করে আপনি যে রিসোর্ট, আপনার এত এত বিজনেস রেখে আপনি এদিকে কেন মুভ করলেন? আচ্ছা, আপনি এখানে একটা ভালো জিনিস বলছেন, এটা খুব ভালো লাগলো শুনতে। আপনি একটা কথা বলছেন এত এত বিজনেস, তো আপনি আমারে বলেন আমার আর কি বিজনেস আছে বলেন, শুনান দেখি। না, অন্য বিজনেসে না করে আপনি এদিকে কেন মুভ করলেন, এটা না, এটা আপনি একটা ভালো প্রশ্ন করছেন। একটা প্রশ্নটা খুব মজা লাগতেছে আমার কাছে, কারণ আমি আমার রিটায়ারমেন্টের পরে 30টা বিজনেস চেষ্টা করছি। আচ্ছা, 29টা ফেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। যে বিজনেস আপনি জানেন না, কিচ্ছু করেন নাই, বুঝেন না। আমি একজন সামরিক বাহিনীর অফিসার ছিলাম। সকালবেলায় উঠে খালি প্যারেড করছি, ঠিক আছে না? বিকালবেলায় খেলছি একটু, রাত্রেবেলা 8টার সময় ঘুম পাড়ায় দিচ্ছে, সকালবেলা আবার উঠাইছে প্যারেড কর। তাহলে প্যারেড আর প্যারেডে চলছি, বুঝছেন না? কোনো কোনো বিজনেস বুদ্ধি আমাদের নাই। কিন্তু 30টার মধ্যে 29টা ফেল করেছি, একটা পাস করছি। কোনটা বলেন দেখি? এলিট ফোর্স। ভেরি গুড। কেন? ওটা যেহেতু কর্মসংস্থানের বিভিন্ন ব্যবস্থা, এটার মধ্যে সারাদিন সেলুট। এই দেখেন, বুঝছেন, এই সেলুট শিখছি দেখা এইটা মনে করেন খুব সেলুটের উপরে, ঠিক আছে না? প্যারেড সেলুট, এটা আমার থেকে কে ভালো বুঝবে বলেন? না, ঠিক আছে। তো এই যে দেশের গরিব মানুষকে যে নিয়ে প্যারেড করতেছি, সেলুট দিচ্ছি, হ্যাঁ, তারপরে মানুষের ন্যূনতম প্রোটেকশনটা দিতে পারতেছি, তাই লোকটাকে বুঝাইতে বলতেছি। কারণ এই জিনিস তো আমরা এক্সপার্ট, আমরা তো নিরাপত্তার দায়িত্বে ছিলাম দেশে। তো এই জন্য একটার মধ্যে আমি পাশ করে গেছি, খুব ভালো মতো পাশ করছি, কিন্তু মন খুব খারাপ। এই জন্য আমরা হয়তো বা ভালো আছি যারা মালিক পক্ষ, কিন্তু যারা একটা ইন্ডিভিজুয়াল গার্ড কিন্তু ভালো নাই। আপনি চিন্তা করে দেখেন, একটা ব্যাংক যদি 8,000 টাকা দেয় মাস শেষে, আমরা কি করবো? কি করে ও চালাবে? তো এর জন্য আমাদের কিন্তু প্রচুর অনিয়ম করি আমরা এই সিকিউরিটি কোম্পানিতে। 3 জন গার্ডের জায়গায় 1 জন গার্ডের ডিউটি করি। 1 জন গার্ডের যদি ডিউটি করি 24 ঘন্টায়, যে ঘুমাইলো না, খাইলো না, কিচ্ছু করলো না, তাহলে কি করবে সে বলে? ওয়ারেস গার্ড সার্ভিস মনে করেন 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। হ্যাঁ, আমরা এখন ম্যাক্সিমাম লোক 16 ঘন্টা ডিউটি করে। 16 ঘন্টা ডিউটি করলে সে কখন পাক করবে, কখন ঘুমাবে আপনি বলেন? যাই হোক, আপনি যেটা বলতেছিলেন, আমার একটাই ব্যবসা এখন, সেটা হলো এলিট ফোর্স। আর এটা তো বললাম, এটা আমাদের কোনো ব্যবসা না। এখানে আমরা মানে কেউ আসলে আমরা ওই খালি মেনটেন্যান্সের জন্য কিছু পয়সা নিই, বাকিটা বিনোদন। হ্যাঁ, বাকিটা বিনোদন, মানে সাফ সাফাইয়ের জন্য। এখানে মনে করেন আমরা টোটালি লস প্রজেক্ট। এটা এতগুলো লোক, এতগুলো ইয়ে করতে, আমার কোনো ইনকাম নাই। আসলো গেলে তো নাই, কোনো আমাদের কোনো রিসিপশন নাই, কিছু নাই, নাথিং। এগুলো তো বুঝলেন না আপনারা? আমাদের কাপাসিয়াতে ভালো কোনো রিসোর্ট নেই। আছে, অনেক রিসোর্ট আছে। না, কাপাসিয়াতে ভালো কোনো রিসোর্ট নেই। কি বলেন? এগুলো আশেপাশে আছে না? না, এগুলো শ্রীপতিপুর ওদিকে। কিন্তু আমাদের এইখানে যাতে আমরা মানুষ, যাতে এই এলাকার মানুষ ভালো একটা সুবিধা পায়, এটার জন্য কি করব? না, আপনারা কিন্তু আমাদের কোনোভাবে ভাবেন না। আমরা তো নিজেই বললাম, আমাদের কোনো কমার্শিয়াল না। সেটাই কমার্শিয়াল না। আমরা এখানে এটা করছি, এটা আমাদের নিজেদের বন্ধু বান্ধবের জন্য। এখানে আমরা কোনো লাইসেন্স নাই, এখানে কোনো মদ নাই, বাজে কাজ নাই, কিছু নাই। এগুলো বলা হয়েছে, কথা বুঝছেন না? নো বডি, নাথিং, অনলি সাম ফ্রেন্ডস কাম। তাদেরকে আমরা বলি, ভাই তোমরা যদি রুমে থাকো তাহলে আমাকে অ্যাটলিস্ট রুমের ভাড়াটা দিও, আর কিছু লাগবে না।